দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ইরফান বসে বসে অতীতের করা কর্মকাণ্ডের কথা ভাবছে। যে ভয়ঙ্কর কাজ সে নিজের অতীতে করে এসেছিল, গোপন রহস্য সে জেনে ফেলেছিল। অতীত। ইরফান নিজের বাবার ঘরের সামনে দিয়ে আসছিল। এমন সময় বাবার ঘর থেকে তার চাচার কথা শুনে তার পাজরা থেমে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এইমাত্র সে যা শুনল, ঘরের ভেতরে বসে তার নিলয় চাচা নিজের দুই ভাইকে বলছিল, মিনু তো আমাদেরই বোন, আর কত এই মান অভিমান পালা জমিয়ে রাখবো? আমাদের উচিত মিনুর সাথে নিজে থেকে কথা বলা। নিলয় মির্জার পাশে বসা ছিল আকাশ মির্জা। তিনি হতাশার এক নিঃশ্বাস ত্যাগ করে বললেন, কথাটি শুনে ইমরান মির্জার ঠোঁটে হাসি ফুটে উঠল। ঠোঁটের হাসি বজায় রেখে বলল, দেখতে হবে না কাদের ভাগিনা, নামটাও তো মাশাল্লাহ, মিহাল খান। খুব চুপচাপ এবং গম্ভীর টাইপের ছিল ছোটবেলা থেকে। এখন হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। ছেলেটিকে যখন দেখেছিলাম তখনই আমার মাথায় একটি কথা এসেছিল। এতটুকু বলেই ইমরান মির্জা থেমে গেলেন। ইমরান মির্জা কি বলতে চাচ্ছেন তা শোনার জন্য তার দুই ভাই একটু নড়ে চড়ে বসল। ইরফানও বাহিরে দরজায় দাঁড়িয়েছিল, সেখান থেকে একদম দরজার কাছে চলে এলো যাতে সে সম্পূর্ণ কথা শুনতে পারে। ইমরান মির্জা বলতে শুরু করলেন, ছেলেটা কত সুন্দর। নীলাকে তখন কোলে নিয়েছিল, প্যারিস থেকে এসেছিল তারা। ছোট্ট নীলা তো ছেলেটির উপর প্রেসাব করে দিয়েছিল, অথচ ছেলেটি নীলাকে তবুও কোলে রেখেছিল এবং খুব যত্ন সহকারে নীলার পরনের তোয়ালে পরিবর্তন করে অন্য একটি তোয়ালে পরিয়ে দিয়েছিল। তখন ছেলেটির বয়স আর কত হবে, 10 কি 11? আর আমাদের ইরফানের বয়স ছিল 6 কি 7 বছর। সে যখন নীলাকে কোলে নিয়েছিল তখন যেই না তার উপর একটু প্রস্রাব করে দিয়েছিল, সে সঙ্গে সঙ্গে নীলাকে বিছানার উপরে রেখে দিয়েছিল। নীলা বেশ ব্যথাও পেয়েছিল। একদম শিশু বাচ্চা ছিল, ব্যথাও বড় কিছু হতে পারত। আমার তো নীলার জন্য মিহালকে পছন্দ। আমার অপদার্থ ছেলেকে আমার একদম পছন্দ না নীলার জন্য। কিন্তু আফসোস, মিনুর সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। প্যারিসে আছে, অতটুকু জানি। মিহাল এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর বাবার ইচ্ছে ছিল আমাদের এই আত্মীয়র ভেতরে নীলাকে বিয়ে দিতে। যদি মিনুদের সাথে সম্পর্ক ভালো হয়ে যেত তাহলে নীলার সাথে মিহালের বিয়েটাই দিতাম। আর আমি জানি আমার বোন কখনোই না করতো না, কিন্তু সমস্যা একদিকেই, যে মিনুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ইমরান মির্জার কথা শুনে তার দুই ভাই চুপ করে বসে রইল। আর ইরফান তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার ফুপু আছে, অথচ সেই বিষয় সে জানতই না। সে তো জানতো তার বাবা সবার বড় এবং তার বাবার ছোট দুই ভাই আছে, কিন্তু আজকে জানতে পারলো তার বাবার একটি ছোট বোনও আছে এবং সেই বোনের ছেলেও আছে। তার বয়স তখন 6 বছর ছিল, তাই হয়তো তার সেই সব কথা মনে নেই। কিন্তু তার তার থেকে বেশ অবাক হলো এই কথাটি শুনে যে তার ফুফাতো ভাইয়ের সাথে নাকি তার বাবা তার হবু বউয়ের বিয়ের কথা ভাবছে। খুব রাগ উঠল নিজের বাবার ওপর। হয়তো সে অলস, পড়াশোনায় অত ভালো ছিল না, তাই বলে কি তার বাবা তারই হবু বউয়ের সাথে অন্য কারোর বিয়ে দেওয়ার কথা ভাবতে পারে? তার মনে এক অজানা ঈর্ষা জন্ম নিল নিজের ফুফাতো ভাইয়ের প্রতি। এর জন্যই তো সে প্যারিসে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু প্যারিসে সে যা করলো, এসব ভাবতে ভাবতে অতীত থেকে ফিরে এলো ইরফান। শরীরের পশম দাঁড়িয়ে গেছে। সে নিজের অফিসের কেবিনে বসেছিল, যথাসম্ভব চেষ্টা করছে নিজের মনোযোগ দিতে কাজে, কিন্তু তবুও সে পারছে না। কেবল অতীতের করা কর্মকাণ্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তার জন্য দুই বেস্ট ফ্রেন্ডের মাঝে ঝামেলা হয়েছিল। এসব ভাবতে সে শুকনো ঢোক গেল। আচ্ছা নীলা, কি পড়তে পারি ইউনিভার্সিটির ফাংশনে?
ইকরা বইয়ের পাতায় দৃষ্টি রেখে জিজ্ঞেস করলো। নীলা ইকরার পায়ে ডানে মাথা রেখে শুয়েছিল। ইকরা এক হাতে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। নীলা নিজের হাতে থাকা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল। শাড়ি। ইকরা হক চুকিয়ে গেল। এমনি প্যারিসে আসার পর থেকে একের পর এক ধাক্কা দিচ্ছে। প্রথমে বলল প্যারিসে এসে জিতু পিঠার বিজনেস করবে, এখন বলছে অ্যানুয়াল ফাংশনে নাকি শাড়ি পরে যাবে। ইকরা নড়ে চড়ে উঠল, তারপর জিজ্ঞেস করলো। তোর মাথা ঠিক আছে? শাড়ি পরে যাবি? নীলা নির্লিপ্ত ভঙ্গিতে বলল। এতে মাথা খারাপ হওয়ার কি আছে? প্যারিসে এসেছি বলে কি বাংলার ঐতিহ্য ভুলে যাব? বাঙালিরা তো শাড়ি পরে, আমরা যেহেতু বাঙালি তাহলে বাঙালিদের মতোই চলবো। যেখানেই থাকি আর যাই হোক, নিজেদের ঐতিহ্যকে ভুলে যাওয়া যাবে না, ঐতিহ্য ধরে রাখতে হবে। আমার যেহেতু নীল রং পছন্দ, আমি নীল রঙের শাড়ি পরবো, সাথে হিজাব। আর তুই কি সঙ্গে করে কোনো শাড়ি এনেছিস? কথাটি বলে নীলা ইকরার দিকে তাকালো। ইকরা বোধহয় নাবোধক ইশারা করতে নীলা আবার বলতে লাগলো। সমস্যা নেই, আমার কাছে লাইট পিঙ্ক কালারের আরেকটা শাড়ি আছে, তুই সেটা পরে নিস, তোর হয়ে যাবে ব্লাউজ আর পেটিকোট। কথাটি শুনে ইকরা ঠোঁটে হাসি ফুটে উঠল। খুশিতে নীলাকে জড়িয়ে ধরল। নীলা এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। তার কিছুটা সময় লাগলো বিষয়টি বুঝতে। তারপর নিজেকে সামলিয়ে সেও ইকরাকে জড়িয়ে ধরল। এভাবেই তাদের দিন চলতে লাগলো। ফাংশনের জন্য ইউনিভার্সিটিতে 2 দিন ক্লাস হয়নি, কারণ 2 দিন পর ফাংশন হবে। সবাই সবার মতো প্রস্তুতি নিতে থাকলো। 2 দিন পর অ্যানুয়াল ফাংশনের দিন। লিসাস কালো রঙের সিকুইন ড্রেস পরেছে, কারণ সে বেশিরভাগ সময় মিহালকে কালো রঙের পোশাক পরতে লক্ষ্য করেছে। তাই তার ধারণা মিহালের কালো রং পছন্দ এবং তার জন্যই সে আজ কালো রঙের পোশাক পরেছে। আর তাছাড়াও সে খোঁজ নিয়েছে ইউনিভার্সিটিতে বাকি মেয়েদের মধ্যে সবাই অফ শোল্ডার ড্রেস, মার্মেড ড্রেস, ককটেল ড্রেস, এ লাইন গাউন, পেপলাম ড্রেস, ইভিনিং গাউন এই ধরনের ড্রেস পরবে এবং সে সবাইকে বলে দিয়েছে সে যেটা পরেছে সেটা যেন কেউ না পরে। আর ইউনিভার্সিটিতে নতুন সাজ এই মেয়েটার সাথে তার ঝামেলা হয়েছে। সে মেয়েটি নিতান্তই খ্যাত তার মতে, তাই সেই মেয়েটি ইউনিভার্সিটিতে যে কোনো ভালো ড্রেস পরবে না এ ব্যাপারে সে নিশ্চিত। তাই তেমন মাথা ঘামাচ্ছে না, নিজের মতো করে তৈরি হতে লাগলো। যেভাবে হোক তাকে তার প্রফেসরকে ইমপ্রেস করতেই হবে, এটাই তার আসল লক্ষ্য। মিহাল তৈরি হয়ে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। পরনে তার ফর্মাল পোশাক, সাদা প্যান্ট, নীল রঙের শার্ট এবং তার উপর সাদা রঙের কোট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। ব্যাস, এতেই তাকে একদম সুদর্শন যুবক লাগছে। সে জানে মুরভি তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে, কিন্তু তার মাথায় এটা ঠেকছে না হঠাৎ মুরভি তার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সবসময় এত রেডি থাকে কেন। সেই দিনের পর থেকে মুরভি সবসময় একই কথা বলে বলে তার কানের পোকা নাড়িয়ে ফেলেছে। বারবার একই কথা বলছে যে, তোর ইউনিভার্সিটিতে আমার খুব ভালো লেগেছে, আগে এতটা ভালো করে দেখিনি, তাই ভাবছি মাঝে মধ্যেই তোর ইউনিভার্সিটিতে চলে যাব। মনভির এমন কথা শুনে মিহাল কিছুটা অবাক হলো, কারণ এমন নয় যে মনভি এই ইউনিভার্সিটিতে প্রথমবার এসেছে। আর তাছাড়াও ইউনিভার্সিটিটি থেকেও আরও ভালো ভালো জায়গায় মনভি ঘুরেছে। তাহলে এই ইউনিভার্সিটির জন্য এত কিসের পাগল হওয়া? নিশ্চয়ই কোনো গোলমাল আছে, কিন্তু সেটা মিহাল ধরতে পারছে না এবং তাকে যে করেই হোক সেটা বের করতে হবে। পার্কিং হলে গিয়ে দেখলো মনভি গাড়ির ভেতর বসে আছে। পরনে তার নিউট্রাল কালারের প্যান্ট, লাইট পিঙ্ক কালারের শার্ট এবং নিউট্রাল কালারের কোট। তাকেও বেশ হ্যান্ডসাম লাগছে। মিহাল গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিট তার জন্য এখানে ছিল। গাড়িতে উঠেই গাড়ি চালানো শুরু করলো। উদ্দেশ্য তার ইউনিভার্সিটিতে টিচারদেরকে আগে যেতে হবে, কারণ স্টুডেন্টরা যখন ঢুকবে তখন স্টুডেন্টদেরকে দেখে তাদের ড্রেস আপকে মার্ক করতে হবে এবং সে মার্কে ডিপেন্ড করে স্টুডেন্টদেরকে প্রাইজ দেওয়া হবে। ইউপি খুব জাঁকজমকভাবে সাজানো হলো। চারপাশে লাইটিং করা হয়েছে। প্যারিসের ইউনিভার্সিটির ফাংশন বলে কথা, যেন তেন অনুষ্ঠান তো আর না। সকল শিক্ষকরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজেদের মতো স্টুডেন্টদেরকে মার্ক করছে। মিহাল আর মনভি যেন গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। মিহালের হাতে একটি নোটপ্যাড, সেখানে যেসব স্টুডেন্টদের ড্রেস সব থেকে আলাদা থাকবে তাদের সেই ড্রেসের নাম লিখে রাখা হবে। তারপর ফাংশন শেষে অ্যানাউন্সমেন্ট করে সেই স্টুডেন্টকে সামনে আনা হবে এবং যেই স্টুডেন্টের পক্ষে যত বেশি শিক্ষকের ভোট থাকবে সেই স্টুডেন্টকে প্রাইজ দেওয়া হবে। মনভি একবার গেটের দিকে তাকাচ্ছে তো আরেকবার ইউনিভার্সিটির মাঠের দিকে তাকাচ্ছে। তার জানা নেই যে সে যার জন্য এসেছে সেই মেয়েটি এখন কোথায়। ইউনিভার্সিটিতেই নাকি এখনো আসেনি, তাই তো দুইবার দুই দিকে তাকাচ্ছে। সে যদি পারত তাহলে এক চোখ বের করে এক হাতে রেখে গেটের দিকে তাকিয়ে থাকতো,
আরেক চোখ বের করে আরেক হাতে রেখে মাঠের দিকে তাকিয়ে থাকতো। তাহলে হয়তো সে নিজের কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেত। মিহান মনভির কাণ্ড কারখানা খুব ভালো করেই দেখছে। যত যাই হোক, মনভি তার বেস্ট ফ্রেন্ড, মন থেকে কখনো এরকম অস্বাভাবিক ব্যবহার করতে দেখেনি। এখন তার মনে হচ্ছে তার বন্ধু নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও তাকে আরেক ডাক্তার দেখানো প্রয়োজন, যেন তারও ডাক্তার নয়, একেবারে পাগলের ডাক্তার। যেখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে হঠাৎ মাইকের আওয়াজ ভেসে আসলো। সবার দৃষ্টি সেখানে চলে গেল। একজন এসে বলল যে এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই স্টেজের দিকে যেতে লাগলো। মনভির মুখ ছোট হয়ে গেল। সে যাকে দেখার আশা করেছিল তাকে দেখতেই পেল না। অন্যদিকে মিহালও এদিকে সেদিকে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। সে নিজেও জানে না কেন খুঁজছে, কিন্তু যেহেতু মন একবার বলেছে কাউকে এক নজর দেখা উচিত, সে তাড়নাতেই এদিক সেদিক নজর বোলাচ্ছে। দুই বন্ধু মিলে হেঁটে গেল স্টেজের দিকে এবং উঠে গেল স্টেজে। এসব অনুষ্ঠানে টিচাররাও জয়েন করে, বিশেষ করে মিহাল। তার আরেকটি গুণ আছে, সেই গিটার বাজাতে পারে। শখের বশে শেখা হয়েছিল আর কি। গিটার বাজাতে যে সে প্রফেশনাল এমনটা নয়, কিন্তু যদি একবার গিটার বাজিয়ে গান ধরে তাহলে সবাই তার গান শুনে মুগ্ধ হতে বাধ্য। তাই আজকেও সে এই ফাংশনে গান গাইবে। কিন্তু এই ইউনিভার্সিটিতে সব থেকে ভালো নিয়ম এটা, এখানে সব কালচারকে সম্মান করা হয়, অন্যান্যদের ভাষা, অন্যান্যদের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। তাই এখানে যারা ইন্ডিয়ান আছে তারা হিন্দি গান গাইবে, আর যারা কোরিয়ান তারা কোরিয়ান গান গাইবে। তেমনই মিহাল গাইবে বাংলা গান, কিন্তু মিহাল কোন গান গাইবে তা ঠিক করে আসেনি। দায়িত্ববোধের কারণে 2-4 লাইন স্টেজে উঠে গাইবে, সেটা ভেবেই বাড়ি থেকে এখানে এসেছে। তেমন আহামরি প্রিপারেশন নেয়নি সে। এখন আপাতত ফিমেল টিচার্সরা গান গাইছে আর স্টুডেন্টসরা চেয়ার আপ করছে। হঠাৎ টিচার স্টেজে দাঁড়িয়ে গান গাইতে গাইতে থেমে গেল। তার দৃষ্টি মেন গেটের দিকে। টিচার্সকে দেখে থেমে যেতে দেখে উপস্থিত সবাই অবাক হলো এবং টিচারের দৃষ্টি লক্ষ্য করে সবাই পেছনের দিকে তাকালো। গেট দিয়ে কয়েকজন মেয়ে আসছে। সেখানে সামনের দিকে ছিল লিসা এবং তার সাঙ্গপাঙ্গ, এবং তাদের পিছনে 2টি মেয়ে আসছে। সবাই যখন পিছনে তাকিয়ে আছে তখন লিসা ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ভাবছে সবাই হয়তো তাকে তার ড্রেসিং সেন্সকে দেখছে, কিন্তু সবার দৃষ্টি কেবল তার পেছনে থাকা 2টি মেয়ের দিকে। সেই 2টি মেয়ে শাড়ি পরে এসেছে। একজন নীল রঙের শাড়ি, সাথে সাদা রঙের হিজাব, হাতে নীল রঙের পার্স, মুখে মাস্ক। আরেকজন লাইট পিঙ্ক রঙের শাড়ি, নিউট্রাল কালারের হিজাব, মাস্ক এবং পার্স। মনভি স্টেজ থেকে চিনতে পারল একটি মেয়েকে, যাকে সে এতক্ষণ যাবৎ পাগলের মতো খুঁজছিল। দুজনের ড্রেসের কালার ম্যাচিং হয়। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে যদি পারত তাহলে এক্ষুনি স্টেজ থেকে নেমে দৌড়ে দিয়ে মেয়েটির দিকে চলে যেত, কিন্তু মেয়েটির কাছে গেলেই বা কি? সে তো মুখ ফুটে কোনো কথা বলতে পারে না মেয়েটির সামনে। তাই দূর থেকে দাঁড়িয়ে মেয়েটিকে দেখতে লাগলো। অন্যদিকে নীল রঙের শাড়ি পরে আসা মেয়েটিকে দেখে মিহাল চিনতে পারল। মূলত মেয়েটির চোখ দেখেই সে চিনতে পারল এই মেয়েটি সেই মেয়েটি যে ইউনিভার্সিটির ক্যান্টিনে তার উপর কফি ফেলে দিয়েছিল, যে মেয়েটির চোখ সে কখনো ভুলতে পারছে না, যে মেয়েটির চোখের স্কেচ সে এঁকেছিল। সকল টিচার্সরা এই 2টা মেয়েকে নোটিস করতে লাগলো। শাড়ির সাথে হিজাবের কালেকশন বা কালারের কম্বিনেশন খুব সুন্দর, আবার মুখে তেমন প্রলেপ মাখানা, একদম ন্যাচারালি বিউটি। চোখে আইলাইনার দেওয়া, যার ফলে চোখ টানা টানা লাগছে। এতে মাস্ক পরা সত্ত্বেও চোখগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সবাই নিজেদের মতো মার্ক দিতে লাগলো। মিহান মার্ক দিতে গিয়েও থেমে গেল নিজের ইগোর কারণে। তার কারণ হলো এই মেয়েটি তার গায়ে কফি ফেলে দিয়েছিল, কিন্তু দায়িত্ব থেকে সে পিছুপা হতে পারবে না। সে নিজের কাজের প্রতি লয়াল। তাই 2টি মেয়ে নিজেদের প্রাপ্য মার্ক পেল, কিন্তু নীলাকে সে 10% মার্ক এক্সট্রা দিল, কারণ এই মেয়েটি তার চেনা প্রথম মেয়ে হবে যে তার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছে। এই সাহসিকতার ফল হিসেবে সে 10 মার্ক বেশি পেল। লিসা ভাবছিল সবাই তাকে দেখছে, কিন্তু সবার দৃষ্টি লক্ষ্য করে পিছনে তাকাতেই তার মেজাজ বিগড়ে গেল। সেই মেয়েটি তার পেছনে, তাও আবার শাড়ি পরে এসেছে, আর সবাই এই মেয়েটির দিকেই তাকিয়ে আছে, এমনকি তার ক্রাশ মিহাল স্যারও। কিন্তু যেহেতু সবাই এখন এখানে তাকিয়ে আছে, এখন সে কিছুই করতে পারবে না। নিজের গ্রুপের মেয়েদেরকে বলল, ফাংশন শেষে মেয়েটির ব্যবস্থা নিতে হবে। সবাই তাকিয়ে আছে বলে ইকরা কিছুটা ভরকে গেল। শক্ত করে নীলার হাত চেপে ধরল। নীলা বুঝতে পারলো ইকরা নার্ভাস ফিল করছে, তাই সে ইকরার হাত নিজের হাতের মাঝে নিয়ে নিল এবং সামনের দিকে অগ্রসর হলো। দুজন মিলে গিয়ে বসলো সামনের দিকে। অনুষ্ঠান আবার শুরু হয়ে গেল। সবাই আবার এনজয় করতে লাগলো। আরো 2জন ফিমেল টিচার গান গাওয়ার পর এবার মেল টিচারদের পালা এলো।
নীলা একবার পুরো ইউনিভার্সিটিতে চোখ বুলিয়ে নিল। স্টেজের দিকে তাকাতেই নিজের প্রফেসরের সাথে চোখাচোখি হয়ে গেল। তার ইকোনমি স্যার তার দিকে তাকিয়েছিল, দৃষ্টি গভীর, যেন তার মনের ভেতর লুকিয়ে থাকা সব কথা বের করে ফেলবে। নীলা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেল। এই সাগরের মতো গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকার ক্ষমতা তার নেই। কিন্তু একটা জিনিস ভেবে মনে মনে বিরক্ত হলো, তার প্রফেসরের সাথে তার ড্রেসের কালার মিলে গেল। মিহাল কিছুক্ষণ নীল রঙের শাড়ি পরে বসে থাকা মেয়েটাকে দেখল। আগে কখনো কোনো মেয়ের দিকে এভাবে তাকায়নি সে। কারো সম্পর্কে তার এত জানতে ইচ্ছে করেনি যতটা এই মেয়েটির সম্পর্কে জানতে ইচ্ছে করছে। এই মেয়েটির নাম জানে না সে, এবং মেয়েটির চোখ দেখছে শুধু। কিন্তু কিছু না ভেবে গিটার নিয়ে চলে গেল মঞ্চের দিকে। সবার দৃষ্টি এখন তার দিকে, কিন্তু তার দৃষ্টি এক নজর একজনের চোখের দিকে। সবাই চেয়ার আপ করছে, তার গান শোনার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছে। কারণ মিহাল প্রতিবারই একটি বাংলা গান গাওয়ার পর সবাই যে গান চায় সেই গান গায়। বাংলা গান কেউ না বুঝলেও ইংলিশ গান সবাই বোঝে, এবং ইংলিশ গানে মিহালের কণ্ঠ সুর শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তাই মিহালের গান শোনার জন্য এত আগ্রহ সবার। মিহাল গিটারটা গলায় ঝুলিয়ে নিল, মনে মনে নীল রঙের শাড়ি পরে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলল, জানি না কি নাম তোমার, কি নামে ডাকবো তোমায়, কিন্তু তোমার পরিচয় সম্পর্কে জানতে খুব ইচ্ছে করছে। মনে হচ্ছে তুমি আমার খুব কাছের। তারপর গাইতে শুরু করলো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাংলা গান গাওয়ার পর মিহাল জেসিনের রাইড ইট গানটি গেয়েছিল। তার গাওয়া প্রথম গান খুব কম মানুষ বুঝেছে, কিন্তু কেবল বাঙালিরা বুঝেছে, এবং অন্য কেউ তেমন বোঝেনি, তাই এনজয় করতে পারেনি। কিন্তু রাইড ইট গানটা সবাই বুঝেছে এবং খুব এনজয় করেছে। মিহাল স্টেজ থেকে নেমে আসতে নিলেই সবাই অনসমোর করছিল, কিন্তু সে সৌজন্যমূলক হাসি বজায় রেখে নিচে নেমে পড়ল। আর মনভি এক নজরে ইকরাকে দেখে যাচ্ছে। মিহাল যখন গান গাইছিল তখন সে ইকরাকে দেখতে ব্যস্ত ছিল। মনে মনে ইকরার তো একটা নিকনেম ও দিয়ে ফেললো, সেটি হলো কটন ক্যান্ডি। বরাবরই কটন ক্যান্ডি মনভির খুব পছন্দের, আর ইকরারও কটন ক্যান্ডি কালারের শাড়ি পরেছে। ইকরার মায়াবী চোখ থেকে মনভি নজর সরাতেই পারছে না, মনে মনে বলছে, কটন ক্যান্ডি মানে কি আছে তোমার মাঝে যা আমাকে পাগল করে তুলছে? আমার মন উতলা হয়ে উঠছে তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তোমার সামনে গেলেই হাঁটু কাঁপা শুরু করে, মুখ দিয়ে কথা বের হয় না। আগে কখনো এমন হয়নি আমার, এই প্রথম এমন হচ্ছে। গত দুদিন যাবৎ শুধু তোমার কথা ভেবেছি।
চোখ বন্ধ করলে তোমার দুটি মায়াবী চোখ ভেসে ওঠে। চোখ খুললে আশেপাশে তোমাকে দেখতে পারি, শুধু তুমি আর তুমি। আমার হৃদয় জুড়ে কেবল তোমারই বসবাস, অথচ তুমি নিজের নতুন ঠিকানা হতে অজ্ঞাত। এ কেমন পরিহাস আমার জানা নেই কটন ক্যান্ডি। বিহাল স্টেজ থেকে নেমে যখন দেখলো মুনভি তার সাথে নেই, তখন সে আবার স্টেজের দিকে গেল। তাকে দেখলো মুনভি এক দৃষ্টিতে কোথাও একটা তাকিয়ে আছে।